ধীরু কাকা আমাদের দেখে বললেন, এসো আলাপ করিয়ে দিই, ইনি বনবিহারী বাবু, যার চিড়িয়াখানা আছে। আমি অবাক হয়ে নমস্কার করলাম। ইনি সেই লোক, প্রায় 6 ফুট লম্বা, ফর্সা রং, সরু গোঁপ, ছুচলো দাড়ি, চোখে সোনার চশমা, সব মিলিয়ে চেহারাটা বেশ চোখে পড়ার মতো। আমার পিঠে একটা চাপড় মেরে ভদ্রলোক বললেন, লক্ষণের রাজধানী কেমন লাগছে খোকা? জানো তো, রামায়ণের যুগে লখনৌ ছিল লক্ষণাবতী। ভদ্রলোকের গলার আওয়াজ দেখলাম বেশ মানানসই। ধীরু কাকা বললেন, বনবিহারী বাবু চৌক বাজারে যাচ্ছিলেন, আমাদের গাড়ি থেকে চলে এলেন। হ্যাঁ, দুপুরবেলাটা আমি বাইরে কাজ সারতে বেরোই। সকাল সন্ধে আমার জানোয়ারগুলোর পেছনে অনেকটা সময় চলে যায়। আমরা ভাবছিলাম দলে বলে একবার আপনার ওখানে ধাওয়া করব। এদের খুব শখ একবার আপনার চিড়িয়াখানাটা দেখা। বেশ তো, এনি ডে, আজই আসুন না। আমি তো কেউ এলে খুশি হই, তবে অনেকেই দেখেছি ভয়েই আসতে চায় না। তাদের ধারণা আমার খাঁচা বুঝি জু গার্ডেনের খাঁচার মতো অত মজবুত নয়। তাই যদি হবে তো আমি আছি কি করে? হ্যাঁ, এ কথায় ফেলুদা ছাড়া আমরা সকলেই হাসলাম। ফেলুদা আমার দিকে সামান্য ঝুঁকে পড়ে চাপা গলায় বলল, জানোয়ারের গন্ধ ঢাকার জন্য কোষে আতর মেখেছে। স্ট্যান্ডার্ড গাড়িটা দেখলাম বনবিহারী বাবুর নয়, কারণ তিনি তার পাশে একটা নীল অ্যাম্বাসেডর গাড়ি থেকে তার ড্রাইভারকে ডেকে তার হাতে দুটো চিঠি দিয়ে বললেন ডাকবাক্সে ফেলে দিয়ে আসতে। তারপর আমাদের দিকে ফিরে বললেন, আপনারা ইমামবাড়া দেখবেন তো? তারপরই না হয় সোজা চলে যাব আমার ওখানে। তাহলে আপনিও ভেতরে আসছেন আমাদের সঙ্গে? চলুন না, নবাবের কীর্তিটা দেখে নেওয়া যাবে। সেই 63-তে গিয়েছিলাম লখনৌতে আসার 2 দিন বাদে, তারপর আর যাওয়া হয়নি। গেট দিয়ে ঢুকে একটা বিরাট চত্বরের উপর দিয়ে প্রাসাদের দিকে হাঁটতে হাঁটতে বনবিহারী বাবু বললেন, 200 বছর আগে নবাব আসাফুদ্দৌলা তৈরি করেছিলেন এই প্রাসাদ। ভেবেছিলেন আগ্রা দিল্লিকে টেক্কা দেবেন। ভারতবর্ষের সেরা প্রাসাদ কর্নেওয়ালাদের নিয়ে একটা কম্পিটিশন করলেন। তারা সব নকশা পাঠালো, তার মধ্যে বেস্ট নকশা বেছে নিয়ে হলো এই ইমামবাড়া। বাহারের দিক দিয়ে মোগল প্রাসাদের সঙ্গে কোনো তুলনা হয় না, তবে সাইজের দিক থেকে একেবারে নাম্বার 1। এত বড় দরবার ঘর পৃথিবীর কোনো প্রাসাদে নেই। দরবার ঘরটা দেখে মনে হলো তার মধ্যে অনায়াসে একটা ফুটবল গ্রাউন্ড ঢুকে যায়। আর একটা কুয়ো দেখলাম, অত বড় কুয়ো আমি কখনো দেখিনি। গাইড বলল অপরাধীদের ধরে ধরে ওই কুয়োর মধ্যে ফেলে দিয়ে নাকি তাদের শাস্তি দেওয়া হতো। কিন্তু সবচেয়ে আশ্চর্য লাগলো ভুলভুলাইয়া। এদিক ওদিক এঁকে বেঁকে সুড়ঙ্গ চলে গেছে। সেগুলো এমন কায়দায় তৈরি যে যতবারই এক একটা মোড় ঘুরছি ততবারই মনে হচ্ছে যেন যেখানে ছিলাম সেখানেই ফিরে এলাম। একটা গলির সঙ্গে আরেকটা গলির কোনো তফাৎ নেই। দুদিকে দেয়াল, মাথার উপর নিচু ছাদ, আর দেওয়ালের ঠিক মাঝখানটায় একটা করে খুপড়ি। গাইড বলল নবাব যখন বেগমদের সঙ্গে লুকোচুরি খেলতেন তখন ওই খুপড়িগুলোতে পিদিম জ্বলত। রাত্রিবেলা যে কুকুরের ব্যাপার হবে সেটা বেশ বুঝতে পারছিলাম। ফেলুদা যে কেন বারবার পিছিয়ে পড়ছিল আর দেওয়ালের এত কাছ দিয়ে হাঁটছিল সেটা বুঝতেই পারছিলাম না। আমিও গোলক ধাঁধাটা দেখতে দেখতে আর তার মধ্যে লুকোচুরি খেলার কথা ভাবতে ভাবতে এত মশগুল হয়ে গিয়েছিলাম যে ওর বিষয় খেয়ালই ছিল না। এর মধ্যে হঠাৎ বাবা বলে উঠলেন, আরে ফেলু কোথায় গেল? সত্যি তো, পেছন ফিরে দেখি ফেলুদা নেই। আমার বুকের ভেতরটা ঢিপ করে উঠল। তারপর ফেলু, ফেলু বলে বাবা দুবার ডাক দিতেই ও আমাদের পেছন দিকের একটা গলি দিয়ে বেরিয়ে এলো। বলল, অত তাড়াতাড়ি হাঁটলে গোলকধাঁধার প্ল্যানটা ঠিক মাথায় তুলে নিতে পারবো না। গোলকধাঁধার শেষ গলিটার শেষে যে দরজা আছে সেটা দিয়ে বেরোলেই ইমামবাড়ার বিরাট ছাতে গিয়ে পড়তে হয়। গিয়ে দেখি সেখান থেকে প্রায় সমস্ত লখনৌ শহরটাই দেখা যায়। আমরা ছাড়াও ছাতে কয়েকজন লোক ছিল। তাদের মধ্যে একজন অল্প বয়সী ভদ্রলোক ধীরু কাকাকে দেখে হেসে এগিয়ে এলো। ধীরু কাকা বললেন, আরে মহাবীর যে, কবে এলে? ভদ্রলোককে দেখলে যদিও বাঙালি মনে হয় না, তবু তিনি বেশ পরিষ্কার বাংলায় বললেন, 3 দিন হলো। এই সময়টা আমি প্রতি বছরই আসি, দিওয়ালিটা সেরে ফিরে যাই।
এবারে দুজন বন্ধু আছেন, তাদের লখনৌ শহরটা ঘুরে দেখাচ্ছি আর কি। ধীরু কাকা বললেন, ইনি পিয়ারিলালের ছেলে, বোম্বাইতে অভিনয় করছেন। মহাবীর দেখলাম বনবিহারী বাবুর দিকে কি রকম যেন অবাক হয়ে দেখছেন, যেন ওকে আগে দেখেছেন, কিন্তু কোথায় সেটা মনে করতে পারছেন না। বনবিহারী বাবু বললেন, চেনা চেনা মনে হচ্ছে কি? হ্যাঁ, কিন্তু কোথায় দেখেছি বলুন তো? তোমার স্বর্গত পিতার সঙ্গে একবার আলাপ হয়েছিল বটে, কিন্তু তুমি তো তখন এখানে ছিলে না। মহাবীর যেন একটু অপ্রস্তুত হয়েই বলল, ওহো, তাহলে বোধহয় আমি ভুল করছি। আচ্ছা, আসি তাহলে। মহাবীর নমস্কার করে চলে গেল। ভদ্রলোকের বয়স হয়তো ফেলুদার চেয়েও কিছুটা কম, আর চেহারা বেশ সুন্দর আর শক্ত। মনে হলো নিশ্চয়ই এক্সারসাইজ করেন কিংবা খেলাধুলা করেন। বনবিহারী বাবু বললেন, আমার মনে হয় এবার আমার ওখানে গিয়ে পড়তে পারলে ভালোই হয়। জানোয়ারগুলো যদি দেখতেই হয় তাহলে আলো থাকতে থাকতে দেখাই ভালো। খাঁচাগুলোতে আলোর ব্যবস্থা এখনো করে উঠতে পারিনি। আমরা গাইডকে বকশিস দিয়ে ছাদ থেকে সোজা সিঁড়ি দিয়ে একদম নিচে নেমে এলাম। গেটের বাইরে এসে দেখলাম মহাবীর আরও দুজন ভদ্রলোককে নিয়ে সেই কালো স্ট্যান্ডার্ড গাড়িটায় উঠছে। বনবিহারী বাবুর বাড়িতে পৌঁছতে প্রায় 4টে বাজে। বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে ভেতরে একটা চিড়িয়াখানা আছে, কারণ যা আছে তা বাড়ির পিছন দিকটায়। মিউটিনিরও প্রায় 30 বছর আগে এক ধনী মুসলমান সওদাগর এ বাড়ি তৈরি করেছিলেন। আমি বাড়িটা কিনি এক সাহেবের কাছ থেকে। দেখেই বোঝা যায় বাড়িটা অনেক পুরনো, আর দেওয়ালের গায়ে যেসব কারুকার্য আছে তা থেকে তো নবাবদের কথাই মনে হয়। বাড়ির ভেতর ঢুকে বনবিহারী বাবু বললেন, আপনারা সবাই কফি খান তো? হ্যাঁ, আমার বাড়িতে কিন্তু চায়ের পাট নেই। আমাকে বাড়িতে বেশি কফি খেতে দেওয়া হয় না, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, তাই আমার তো মজাই হয়ে গেল। কিন্তু কফি পরে, আগে জানো আর দেখা। বৈঠকখানা পেরিয়ে একটা বারান্দা, তারপরেই প্রকাণ্ড বাগান, আর সেই বাগানেই এদিক ওদিক রাখা বনবিহারী বাবুর সব খাঁচা। বাগানের মাঝখানে ছুচলো শিক দিয়ে ঘেরা একটা পুকুর, সেটা একটা কুমির রোদ পোয়াচ্ছে। বনবিহারী বাবু বললেন, এটাকে বছর 10 আগে মুঙ্গের থেকে এনেছিলাম একেবারে বাচ্চা অবস্থায়। প্রথমে আমার কলকাতার বাড়ির চৌবাচ্চায় ছিল। একদিন দেখি বেরিয়ে এসে একটা আস্ত বেড়াল ছানা খেয়ে ফেলেছে। পুকুরের চারপাশ থেকে বাঁধানো রাস্তা অন্য খাঁচাগুলির দিকে চলে গেছে। একটা খাঁচার দিক থেকে ফ্যাস ফ্যাস শব্দ শুনে আমরা কুমির ছেড়ে সেদিকেই গেলাম। গিয়ে দেখি খাঁচার ভেতরে একটা মাঝারি গোছের কুকুরের সাইজের বেড়াল, আর তার চোখ দুটো সবুজ আর জলজলে, আর গায়ের রং ডোরা কাটা খয়েরি। এত বড় বেড়ালকে বাঘ বলতেই ইচ্ছে করে। বনবিহারী বাবু বললেন, এটার বাসস্থান আফ্রিকা। এটা কিনি কলকাতায় রিপন স্ট্রিটের এক ফিরিঙ্গি পশু ব্যবসায়ীর কাছ থেকে। এই জিনিস আলিপুরের চিড়িয়াখানাতেও নেই। বেড়ালের পর হায়না, হায়নার পর নেকড়ে, নেকড়ের পর আমেরিকান র্যাটল স্নেক, দারুণ বিষাক্ত সাপ। একরকম সরু ছুঁচলো শামুক পুরী থেকে আমরা অনেকবার এনেছি। এই সাপের ল্যাজের ডগায় সেই রকম একটা শামুকের মতো জিনিস আছে। সাপটা এদিক ওদিক চলার সময় ল্যাজটাকে কাঁপায়, আর তাতেই ওই জিনিসটা মাটিতে লেগে একটা ঝুমঝুমির মতো খরর খরর শব্দ করে। আমেরিকার জঙ্গলে অনেক দূর থেকে এই রকম শব্দ শুনতে পেয়ে নাকি লোকে বুঝতে পারে যে র্যাটল স্নেক ঘোরাফেরা করছে। আরও দুটো জিনিস দেখে ভয়ে গা শিউরে উঠল। একটা কাঁচের বাক্সের মধ্যে দেখলাম নীল রঙের বিশ্রী বিরাট একটা কাঁকড়া বিছে। এটাও আমেরিকার বাসিন্দা, এর নাম ব্লু স্কর্পিয়ন। আর একটা কাঁচের বাক্সয় দেখলাম একটা মানুষের আঙুল ফাঁক করা হাতের মতো বড় কালো রোঁয়াওয়ালা মাকড়সা, আফ্রিকার বিষাক্ত ব্ল্যাক উইডো মাকড়সা। বনবিহারী বাবু বললেন, ওই বিছে আর ওই মাকড়সা, ওই দুটোরই বিষ হলো যাকে বলে নিউরোটক্সিক, অর্থাৎ এক কামড়ে একটা আস্ত মানুষ মেরে ফেলার শক্তি রাখে ওই দুটোই। চিড়িয়াখানা দেখে আমরা বৈঠকখানা এলাম। আমরা সোফায় বসার পর
নিজে একটা চেয়ারে বসে বনবিহারীবাবু বললেন, রাত্রিরে চারিদিক নিস্তব্ধ হলে মাঝে মাঝে আমার বাগান থেকে বন বেড়ালের ফ্যাসফ্যাসানি, হায়নার হাসি, নেকড়ের খ্যাকরানি আর র্যাটল স্নেকের করকরানি মিলে এক অদ্ভুত কোরাস শুনতে পাই। তাতে ঘুমটা হয় বড় আরামের। এরকম বডিগার্ডের সম্ভার আর কজনের আছে বলুন? অবশ্যই চোর এলে এরা খুব হেল্প করতে পারে না বটে, কারণ এরা খাঁচায় বন্দি। তার জন্যে আমার আলাদা ব্যবস্থা আছে। বাদশাহ! হাঁক দিতেই পাশের ঘর থেকে বেরিয়ে এলো এক বিরাট কালো হাউন্ড কুকুর। এটাকেই নাকি বনবিহারীবাবু পাহারার জন্য রেখেছেন। শুধু যে বাড়ি পাহারা তা নয়, চিড়িয়াখানারও কোনো অনিষ্ট নাকি এই বাদশা করতে দেবে না। ফেলুদা আমার পাশেই বসেছিল। কুকুরটা দেখে আমার কানে কানে ফিসফিস করে বলল, ল্যাব্রাডর হাউন্ড, বাস্কারভিলের কুকুরের জাত। বাবা এতক্ষণ একটাও কথা বলেননি। এবার বললেন, আচ্ছা, সত্যি আপনার এইসব হিংস্র জানোয়ারের মধ্যে বাস করতে ভালো লাগে? বনবিহারীবাবু তার পাইপে তামাক ভরতে ভরতে বললেন, কেন লাগবে না বলুন? ভয়টা কিসের? এককালে কত বাঘ ভাল্লুক মেরেছি জানেন? ওয়াইল্ড অ্যানিমেল ছাড়া মারতুম না। অব্যর্থ টিপ ছিল। একবার কি যে ভীমরতি ধরল, চাঁদার জঙ্গলে এক মার্কিনী সাহেবকে বড়াই করে টিপ দেখাতে গিয়ে 150 গজ দূর থেকে এক হরিণ মেরে ফেললুম। আর তারপর সে কি অনুতাপ! সেই থেকে শিকার ছেড়ে দিয়েছি। তবে জানোয়ার ছাড়াও থাকতে পারবো না, তাই চালান দেবার ব্যবসা ধরলুম। এবারে ব্যবসা যখন ছাড়লুম, তখন বাধ্য হয়েই বাড়িতে চিড়িয়াখানা করলুম। এদের নিয়ে বাস করার কি আনন্দ জানেন? এরা যে হিংস্র বিষাক্ত সেটা সকলেরই জানা। এরা তো নিরীহ ভালো মানুষ বলে চালাতে চাইছে না নিজেদের, অথচ মানুষের মধ্যে দেখুন, একজনকে আপনি ভাবছেন সৎ লোক, শেষে হঠাৎ বেরিয়ে গেল সে আসলে একটা ক্রিমিনাল। অন্তরঙ্গ বন্ধুকে কি আর আজকের দিনে বিশ্বাস করার জো আছে? তাই স্থির করেছি জানোয়ার পরিবেষ্টিত হয়েই বাকি জীবনটা কাটাবো। তাতে শান্তি অনেক বেশি। আমি মশাই সাথেও নেই, পাঁচেও নেই। নিজের সম্পত্তি একা নিজে ভোগ করছি। তাতে কে কি ভাবছে না ভাবছে সেই নিয়ে মাথা ঘামিয়ে কি হবে? তবে শুনেছি আমার এই চিড়িয়াখানার দৌলতে পাড়ায় নাকি চুরি চামারি বন্ধ হয়ে গেছে। তাহলে বলতে হয় অজান্তে আমি লোকের উপকারী করছি। এই শেষ কথাটা শুনে আমি প্রথমে ধীরু কাকার দিকে, তারপর ফেলুদার দিকে চাইলাম। বনবিহারীবাবু কি তাহলে শ্রীবাস্তবের বাড়ির ঘটনাটা জানেন না? এই প্রশ্নের উত্তরের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, কারণ বনবিহারীবাবুর বেয়ারা কফি আর মিষ্টি এনে দেবার প্রায় সঙ্গে সঙ্গেই শ্রীবাস্তব এসে হাজির হলেন। সকলকে নমস্কার করে ধীরু কাকাকে বললেন, আপনাদের বাড়ির কাছে কেলভিন রোডে একটা লড়কা ও গাছ থেকে পড়ে গিয়ে হাত ভেঙেছে। ও তাকে দেখে আপনার বাড়ি গিয়ে দেখি কি আপনারা ফেরেননি, ও তাই এখানে চলে এলাম। ধীরু কাকা শ্রীবাস্তবের দিকে চোখ দিয়ে একটা ইশারা করে বুঝিয়ে দিলেন যে তার আংটি ঠিকই আছে। বনবিহারীবাবুর সঙ্গে দেখলাম শ্রীবাস্তবের যথেষ্ট আলাপ। ছোট শহরে পাড়ার লোকদের পরস্পরের মধ্যে আলাপটা বোধহয় সহজেই হয়। শ্রীবাস্তব ঠাট্টা সুরে বললেন, বনবিহারী বাবু, আপনার পাড়াদারেরা কিন্তু ও আজকাল ফাঁকি দিচ্ছে। কিরকম? কাল আমার বাড়িতে চোর এলো আর আপনার এক ভি জানোয়ার কছু আওয়াজ করলো না। সে কি? চোর আপনার বাড়িতে? কখন? ধরিয়েন কি রাত 3টের কাছাকাছি। ও নেয়নি কিছুই, ঘুমটা ভেঙে গেল আমার, তাই ও ভাগ গিয়া। না নিলেও খুব এক্সপার্ট বলতে হবে। আমার বাদশা অন্তত খুবই সজাগ,
আরে 200 গজের মধ্যে আপনার বাড়ি, আর চোর এলেও আমার কম্পাউন্ডের পেছন দিয়েই তো তাকে যেতে হবে। যাকে আপনাকে ঘটনাটা একটু জানিয়ে রাখলাম। হ্যাঁ, কফির সঙ্গে একরকম মিষ্টি দিয়ে গিয়েছিল প্লেটে। শ্রীবাস্তব বললেন সেটার নাম শান্ডিলা লাড্ডু। शांडिला लड्डू, गुलाबी रेवड़ी और भुना पेड़ा, এই 3 মিষ্টি হলো লখনউয়ের স্পেশালিটি। আমার নিজের মিষ্টি জিনিসটা খুব ভালো লাগে না, তাই আমি ওসব কথায় বিশেষ কান না দিয়ে বনবিহারী বাবুকে লক্ষ্য করছিলাম। ওকে যেন একটু অন্যমনস্ক মনে হচ্ছিল। ফেলুদা কিন্তু দেখি এর মধ্যেই 2টো লাড্ডু শেষ করে নিয়ে আমার কফির পেয়ালার উপর মাছি তাড়াবার মতো করে হাত নাড়িয়ে দারুণ কায়দায় আমার প্লেট থেকে আরেকটা লাড্ডু তুলে নিল। বনবিহারী বাবু হঠাৎ শ্রীবাস্তবের দিকে ফিরে বললেন, আচ্ছা, আপনার সেই বাদশাহী আংটি ঠিক আছে তো? শ্রীবাস্তবের হঠাৎ বিষম লেগে গেল। তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে কাশিটাকে হাসিতে চেঞ্জ করে বললেন, ও বাবা, আপনার দেখি মনে আছে? বনবিহারী বাবু পাইপের ধোঁয়া ছেড়ে বললেন, মনে থাকবে না? আমার যদিও ওসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, তবুও ওরকম আংটি তো সচরাচর দেখা যায় না। আংটি ঠিকই আছে, ওর ভ্যালিউ আমার জানা আছে। বনবিহারী বাবু এবার হঠাৎ উঠে পড়ে বললেন, এক্সকিউজ মি, আমার বিড়ালের খাবার সময় হয়ে গেছে। এ কথার পর আর থাকা যায় না, তাই আমরা উঠে পড়লাম। বাইরে এসে একজন লোককে হাতে একটা ব্যাগ নিয়ে বনবিহারী বাবুর গেট দিয়ে ভেতরে ঢুকতে দেখলাম। তার যে দারুণ মাসল সেটা গায়ে জামা থাকলেও বোঝা যায়। শুনলাম তার নাম নাকি গণেশ গুহ। বনবিহারী বাবুর যখন জানোয়ার চালান দেবার কারবার ছিল তখন থেকেই নাকি ইনি আছেন। এখন নাকি চিড়িয়াখানার দেখাশোনা করেন। বনবিহারী বাবু বললেন, গণেশকে ছাড়া আমার চিড়িয়াখানা মেনটেন করা হতো না। ওর ভয় বলে কোনো বস্তুই নেই। একবার ওয়াইল্ড ক্যাটের আঁচড় খাওয়া সত্ত্বেও ও আমার চাকরি ছাড়েনি। আমরা যখন গাড়িতে উঠছি তখন বনবিহারী বাবু বললেন, আপনারা আসাতে খুব ভালো লাগলো, মাঝে মাঝে এসে পড়বেন না হয়। এখন এখানেই আছেন তো? বাবা বললেন, কদিন আছি, তারপর ভাবছি এদের একবার হরিদ্বারটা দেখিয়ে আনবো। বটে, লক্ষ্মণ ঝুলা থেকে একটা 12 ফুট পাইথনের খবর এসেছে। আমিও তাই একবার ওদিকটাই যাব করছিলাম। শ্রীবাস্তবকে আমরা ওর বাড়ির সামনে নামিয়ে দিলাম। ঠিক সেই সময় বনবিহারী বাবুর বাড়ির দিক থেকে একটা বিকট চিৎকার শুনতে পেলাম। ফেলুদা একটা হাই তুলে বলল, হাইনা। বাপ রে, একেই বলে হায়নার হাসি। শ্রীবাস্তব বললেন, তার নাকি প্রথম প্রথম এই হাসি শুনে গা ছমছম করত, এখন অভ্যেস হয়ে গেছে। আপনার বাড়িতে কাল আর কোনো উপদ্রব হয়নি তো? ধীরু কাকা প্রশ্ন করলেন। শ্রীবাস্তব হেসে বললেন, নো নো, নাথিং নাথিং। আমরা যখন বাড়িতে ফিরলাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে। গাড়ি থেকে নেমে শুনতে পেলাম দূর থেকে একটা ঢাকঢোলের শব্দ আসছে। ধীরু কাকা বললেন, দেওয়ালির সময় এখানে রামলীলা হয়, এটা তারই প্রিপারেশন হচ্ছে। আমি বললাম, রামলীলা কিরকম? প্রায় 10টা মানুষের সমান উঁচু একটা রাবণ তৈরি করে তার ভেতরে বারুদ বোঝাই করা হয়। তারপর 2জন ছেলেকে মেকআপ টেকআপ করে রাম লক্ষ্মণ সাজায়। তারা রথে চড়ে এসে তীর দিয়ে রাবণের দিকে তাক করে মারে, আর সেই সঙ্গে রাবণের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। তারপর গা থেকে তুবড়ি, হাই, চরকি, রংমশাল ছড়াতে ছড়াতে রাবণ পুড়ে ছাই হয়ে যায়। সে একটা দেখবার মতো জিনিস, বুঝলে? বাড়িতে ঢুকতে বেয়ারা শ্রীবাস্তবের আসার খবরটা দিল। তারপর বলল, और एक साधु बाबा भी आया था, आधा घंटा बैठ के चला गया। সাধু বাবা? ধীরু কাকার ভাব দেখে বুঝলাম উনি কোনো সাধু বাবাকে এক্সপেক্ট করছিলেন না। কোথায় বসেছিলেন? बैठक खाना। আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন? हाँ। আমার নাম করেছিলেন? বেয়ারা তাতেও বলল হ্যাঁ। আরে তাজ্জব ব্যাপার। হঠাৎ কি মনে করে ধীরু কাকা ঝড়ের মতো শোবার ঘরে গিয়ে ঢুকলেন। তারপর গোদরেজ আলমারি খোলার শব্দ পেলাম, আর তারপরেই শুনলাম ধীরু কাকার চিৎকার, সর্বনাশ! বাবা, আমি আর ফেলুদা প্রায় একসঙ্গে হুড়মুড় করে ধীরু কাকার ঘরে ঢুকলাম। গিয়ে দেখি উনি আংটির কৌটোটা হাতে নিয়ে চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছেন।
কৌটোর ঢাকনা খোলা, আর ভেতরে আংটি নেই। ধীরু কাকা কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে থেকে ধপ করে তার খাটের উপর বসে পড়লেন। পরদিন সকালে মনে হলো যে শীতটা একটু বেড়েছে, তাই বাবা বললেন গলায় একটা মাফলার জড়িয়ে নিতে। বাবার কপালে ভ্রুকুটি আর একটা অন্যমনস্ক ভাব দেখে বুঝতে পারছিলাম যে উনি খুব ভাবছেন। ধীরু কাকাও কোথায় জানি বেরিয়ে গেছেন, আর কাউকে কিছু বলে যাননি। কালকের ঘটনার পর থেকেই কেবল বলছেন, শ্রীবাস্তবকে মুখ দেখাবো কেমন করে? বাবা অবশ্যই অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। বিকেলবেলা সন্ন্যাসী সেজে চোর এসে তোমার বাড়ি থেকে আংটিটা নিয়ে যাবে সেটা তুমি জানবে কি করে? তার চেয়ে তুমি বরং পুলিশে একটা খবর দিয়ে দাও। তুমি তো বলছিলে ইন্সপেক্টর গড়গড়ির সঙ্গে তোমার খুব ভালো আলাপ আছে। এও হতে পারে যে ধীরু কাকা হয়তো পুলিশে খবর দিতেই বেরিয়েছেন। সকালে যখন চা আর জ্যামরুটি খাচ্ছি তখন বাবা বললেন, ভেবেছিলাম আজ তোদের রেসিডেন্সিটা দেখিয়ে আনবো, কিন্তু এখন মনে হচ্ছে আজকের দিনটা যাক, তোরা দুজন বরং কোথাও ঘুরে আয় কাছাকাছির মধ্যে। কথাটা শুনে আমার একটু হাসিই পেয়ে গেল, কারণ ফেলুদা বলছিল ওর একটু পায়ে হেঁটে শহরটা দেখার ইচ্ছে আছে, আর আমিও মনে মনে ঠিক করেছিলাম ওর সঙ্গে যাব। আমি জানতাম শুধু শহর দেখা ছাড়াও ওর অন্য উদ্দেশ্য আছে। আমি সন্ধেবেলা থেকেই দেখছি ওর চোখের দৃষ্টিটা মাঝে মাঝে কেমন যেন তীক্ষ্ণ হয়ে উঠছে। 8টার একটু পরেই আমরা দুজনে বেরিয়ে পড়লাম। গেটের কাছাকাছি এসে ফেলুদা বলল, তোকে ওয়ার্নিং দিচ্ছি, বকবক করলে বা বেশি প্রশ্ন করলে তোকে ফেরত পাঠিয়ে দেবো। বোকা সেজে থাকবি আর পাশে পাশে হাঁটবি। কিন্তু ধীরু কাকা যদি পুলিশে খবর দেন? তাতে কি হলো? ওরা যদি তোমার আগে চোর ধরে ফেলে? তাতে আর কি, নিজের নামটা চেঞ্জ করে ফেলবো। ধীরু কাকার বাড়িটা যে রাস্তায়, সেটার নাম ফ্রেজার রোড। বেশ নির্জন রাস্তা, দুদিকে গেট আর বাগানওয়ালা বাড়ি। তাতে শুধু যে বাঙালিরা থাকে তা নয়, ফ্রেজার রোডটা গিয়ে পড়েছে ডাপলিং রোডে। লখনৌতে একটা সুবিধে আছে, রাস্তার নামগুলো বেশ বড় বড় পাথরের ফলকে লেখা থাকে। কলকাতার মতো খুঁজে বার করতে সময় লাগে না। ডাপলিং রোডটা যেখানে গিয়ে পার্ক রোডে মিশেছে, সেই মোড়টাতে একটা পানের দোকান দেখে ফেলুদা হেলতে দুলতে সেটা সামনে গিয়ে বলল, মিঠা পান হ্যাঁ? मीठा पान ना है बाबूजी, लेकिन मीठा मसाला देके बना दे सकते हैं। তাই দিজিয়ে। তারপর আমার দিকে ফিরে বলল, বাংলাদেশ ছাড়লে এই একটা প্রবলেম। পানটা কিনে মুখে পুরে ফেলুদা বলল, হ্যাঁ ভাই, আমি এই শহরে নতুন লোক, এখানকার রামকৃষ্ণ মিশনটা কোথায় বলতে পারো? ফেলুদা অবশ্যই হিন্দিতে প্রশ্নটা করেছিল, আর লোকটাও হিন্দিতে জবাব দিয়েছিল, কিন্তু আমি বাংলাতেই লিখছি। দোকানদার বলল, रामकिशन मिश्र। রামকৃষ্ণ মিশন শহরে একটা বড় সাধু বাবা এসছেন, আমি তার খোঁজ করছি। শুনলাম তিনি রামকৃষ্ণ মিশনে উঠেছেন। দোকানদার মাথা নেড়ে বিড়বিড় করে কি জানি বলে বিড়ি বাঁধতে আরম্ভ করল। কিন্তু দোকানের পাশেই একটা খাটিয়ায় একটা ইয়া বড় গোঁফওয়ালা লোক একটা পুরনো মোর্চে ধরা বিস্কুটের টিন বাজিয়ে গান করছিল। সে হঠাৎ ফেলুদাকে জিজ্ঞেস করলো, কালো গোঁফদাড়িওয়ালা কালো চশমা পড়া সাধু কি? তাই যদি হয় তাহলে তাকে কাল সন্ধেবেলা টাঙ্গার স্ট্যান্ড কোথায় বলে দিয়েছিল। কোথায় টাঙ্গার স্ট্যান্ড? এখান থেকে 5 মিনিট। ওইদিকে প্রথম চৌমাথাটা গেলেই সার গাড়ি দাঁড়ানো আছে, দেখতে পাবেন। শুক্রিয়া। শুক্রিয়া কথাটা প্রথম শুনলাম। ফেলুদা বলল, ওটা হলো উর্দুতে থ্যাংক ইউ। টাঙ্গা স্ট্যান্ডে পৌঁছে 7টা টাঙ্গাওয়ালাকে জিজ্ঞেস করার পর 8 বারের বার 57 নম্বর গাড়ির গাড়োয়ান বলল যে গতকাল সন্ধ্যায় একজন গেরুয়া পড়া দাড়ি গোঁপওয়ালা লোক তার গাড়ি ভাড়া করেছিল বটে। কোথায় নিয়ে গিয়েছিল সাধু বাবাকে? ফেলুদা প্রশ্ন করল। গাড়োয়ান বলল, स्टेशन। স্টেশন? हाँ, কত ভাড়া এখান থেকে? 12 आना। কত টাইম লাগবে পৌঁছতে? 10 मिनट মতো। 4 আনা বেশি দিলে 8 মিনিটে পৌঁছে দেবে? ट्रेन पकड़ना है का? টিরেন বলে টিরেন, বড়িয়া টিরেন, বাদশাহী এক্সপ্রেস। গাড়োয়ান একটু বোকার মতো হেসে বলল, चलिए 8 मिनट में पहुंचा देंगे। গাড়ি ছাড়বার পর ফেলুদাকে একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, সেই সাধু বাবা কি এখনো বসে আছেন স্টেশনে আংটি নিয়ে? এটা বলতে ফেলুদা আমার দিকে এমন কটমট করে চাইল যে আমি একেবারে চুপ মেরে গেলাম। কিছুক্ষণ যাওয়ার পর ফেলুদা গাড়োয়ানকে জিজ্ঞেস করলো, সাধু বাবার সঙ্গে কোনো মালপত্র ছিল কি? গাড়োয়ান একটু ভেবে বলল,
মনে হয় একটা বাক্স ছিল, তবে বড় নয়, ছোট। স্টেশনে পৌঁছে টিকিট ঘরের লোক, গেটের চেকার, কুলি টুলি এদের কাউকে জিজ্ঞেস করে কোনো ফল হল না। রেস্টুরেন্টের ম্যানেজার বাঙালি, তিনি বললেন, আপনি কি পবিত্রানন্দ ঠাকুরের কথা বলছেন, যিনি দেরাদুনে থাকেন? তিনি তো 3 দিন হলো সবে এসেছেন, তার তো এখনো ফিরে যাবার সময় হয়নি। আর তার সঙ্গে তো দেদার সাঙ্গপাঙ্গ চেলাচামুন্ডা। সবশেষে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের যে দারোয়ান, তাকে জিজ্ঞেস করাতে সে বলল একজন গেরুয়া পড়া দাড়িওয়ালা লোক গতকাল সন্ধ্যায় এসেছিল বটে। ওয়েটিং রুমে বসেছিলেন? আগে না, বসেননি। তবে বাথরুমে ঢুকেছিলেন, হাতে একটা ছোট বাক্স ছিল। তারপর? তারপর তো জানি না। সে কি, বাথরুমে ঢোকার পর তাকে আর দেখোনি? দেখেছি বলে তো মনে পড়ছে না। তুমি এখানেই ছিলে তো? তা তো থাকবোই, ডুন এক্সপ্রেস আসছে তখন, ঘনে অনেক লোক যে। তাহলে হয়তো খেয়াল করনি, এমনও তো হতে পারে। তা পারে, কিন্তু লোকটার হাবভাব দেখে মনে হলো সে বলতে চায় যে সাধু বাবা বেরোলে সে নিশ্চয়ই দেখতে পেত। কিন্তু তাহলে সে সাধু বাবা গেলেন কোথায়? স্টেশনে আর বেশিক্ষণ থেকে এ রহস্যের উত্তর পাওয়া যাবে না, তাই আমরা বাইরে বেরিয়ে এলাম। এখানেও বাইরে টাঙ্গাল নাই, আর তারই একটাতে আমরা উঠে পড়লাম। টাঙ্গা জিনিসটাকে আর অবজ্ঞা করতে পারছিলাম না, কারণ 57 নম্বরের গাড়োয়ান আমাদের ঠিক 7 মিনিট 57 সেকেন্ডে স্টেশন পৌঁছে দিয়েছিল। এবারেও কিন্তু গাড়ি ছাড়বার পর আমার মুখ থেকে একটা প্রশ্ন বেরিয়ে পড়ল, সাধু বাবা বাথরুমে গিয়ে ভ্যানিশ করে গেল? ফেলুদার দাঁতের ফাঁক দিয়ে ছিক করে খানিকটা পানের পিক রাস্তায় ফেলে দিয়ে বলল, তা হতে পারে। আগেকার দিনে তো সাধু সন্ন্যাসীদের ভ্যানিশ ট্যানিশ করার ক্ষমতা ছিল বলে শুনেছি। বুঝলাম ফেলুদা কথাটা সিরিয়াসলি বলছে না, যদিও ওর মুখ দেখে সেটা বোঝার উপায় নেই। স্টেশনের গেট ছাড়িয়ে বড় রাস্তায় পড়তেই একটা ব্যান্ডের আওয়াজ পেল। ভোপ্পর 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 আওয়াজটা এগিয়ে আসছে। তারপর দেখলাম আমাদেরই মতো একটা টাঙ্গা, কিন্তু সেটার গায়ে কাগজের ফুল, বেলুন, ফ্ল্যাগ এইসব দিয়ে খুব সাজানো হয়েছে। বাজনাটা বাজছে একটা লাউড স্পিকারে। একটা রঙিন কাগজের গাধার টুপি পরা লোক গাড়ির ভিতর থেকে গোছা গোছা করে কি একটা ছাপানো কাগজ রাস্তায় লোকেদের দিকে ছুঁড়ে দিচ্ছে। ফেলুদা বলল, হিন্দি ফিল্মের বিজ্ঞাপন। সত্যিই তাই। গাড়িটা আরেকটু কাছে আসতেই রংচঙে ছবি আঁকা বিজ্ঞাপনের বোর্ডটা দেখতে পেলাম। ছবির নাম ডাকু মনসুর। হ্যান্ডবিলের 2-1টা আমাদের গাড়ির ভিতরে এসে পড়ল। আর ঠিক সেই সময় একটা দলা পাকানো সাদা কাগজ বেশ জোরে গাড়ির মধ্যে এসে ফেলুদার বুক পকেটে লেগে গাড়ির মেঝেতে পড়ল। আমি চেঁচিয়ে উঠে বললাম, লোকটাকে দেখেছি ফেলুদা, কাবুলিওয়ালার পোশাক। কিন্তু আমার কথা শেষ হলো না। ফেলুদা চট করে কাগজটা তুলে নিয়ে এক লাফে চলন্ত টাঙ্গা থেকে রাস্তায় নেমে পাই পাই করে যেদিকে লোকটা দেখা দিয়েছিল সেই দিকে ছুটে গেল। ভিড়ের মধ্যে কলিশন বাঁচিয়ে একটা মানুষ কত স্পিডে ছুটতে পারে সেটা এই প্রথম দেখলাম। এর মধ্যে অবশ্যই টাঙ্গাওয়ালা গাড়ি থামিয়েছে। আমি আর কি করব, অপেক্ষা করে রয়েছি। ব্যান্ডের আওয়াজ ক্রমশ মিলিয়ে আসছে, তবে রাস্তায় কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে এখনো হ্যান্ডবিল কুড়োচ্ছে। এমন সময় হাঁপাতে হাঁপাতে ফিরে এসে গাড়োয়ানকে ইশারা করে চালানোর হুকুম দিয়ে এক লাফে গাড়িতে উঠে ধপ করে সিটে বসে পড়ে ফেলুদা বলল, নতুন জায়গাতে অলিগলিগুলো জানা নেই, তাই বাবাজি রক্ষা পেয়ে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, তুমি লোকটাকে দেখেছিলে? তুই দেখলি আর আমি দেখব না? আমি আর কিছু বললাম না। ফেলুদা লোকটাকে না দেখে থাকলে আমি ওকে বলতাম যে যদিও লোকটার গায়ে কাবলিওয়ালার পোশাক ছিল, কিন্তু অত কম লম্বা কাবলিওয়ালা আমি কখনো দেখিনি। ফেলুদা এবার পকেট থেকে দলা পাকানো কাগজটা খুলে হাত দিয়ে ঘষে সমান করে চোখের খুব কাছে নিয়ে তার মধ্যে যে লেখাটা ছিল সেটা পড়ে ফেলল। তারপর সেটাকে 3 ভাঁজ করে ওর মানি ব্যাগের ভেতর নিয়ে নিল। লেখাটা যে কি ছিল সেটা আর আমার জিজ্ঞেস করার সাহস হলো না। বাড়ি ফিরে দেখি ধীরু কাকার সঙ্গে শ্রীবাস্তব এসেছেন। শ্রীবাস্তবকে দেখে মনে হলো না যে আংটিটা যাওয়াতে তার খুব একটা দুঃখ হয়েছে। তিনি বললেন, वो আংটি क्या बोलते अपया ছিল। ও যার কাছে যাবে তারই দুশ্চিন্তা হবে, বিপদ হবে, বাড়িতে ডাকু আসবে। আপনি তো লাকি ধীরু বাবু।
আরে ধরেন কি যদি ডাকু এসে ঝামেলা করতো, আরে গোলা গলি চালাতো। ধীরু কাকা একটু হেসে